বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি, তোমরা যারা 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের একদম অধ্যায়ভিত্তিক মাত্র কয়েকটি প্রশ্ন। তবে একটা কথা বলে রাখি, তোমাদের বইয়ের দিকে তাকালে তোমরা দেখতে পাবে তোমাদের বইয়ে 10টা চ্যাপ্টার রয়েছে, তাই তো? কিন্তু তোমরা হয়তো অনেকেই জানো না যে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে বা কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে না। কোন প্রশ্ন? না 8 মার্কের কোশ্চেন। সেটাও বলে দেবো, কারণ আমাদের রাষ্ট্রবিজ্ঞানের 6টি এমন চ্যাপ্টার আছে যেই 6টি চ্যাপ্টার থেকেই শুধুমাত্র 8 মার্কের প্রশ্ন আসতে পারে, আর বাদ বাকি 4টে চ্যাপ্টার থেকে কিন্তু কোনো 8 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা নেই। তাহলে স্বাভাবিকভাবে অন্যান্য চ্যাপ্টারগুলো থেকে আমরা 8 মার্কের প্রশ্ন পড়বো না, ঠিক সেই 6টি চ্যাপ্টার থেকে কয়েকটি করে প্রশ্ন পড়ব। তার থেকেও মজার একটা বিষয় আছে। সেটা কি বিষয়? আমাদের পরীক্ষাতে কটা প্রশ্ন লিখতে হয়? আমাদের পরীক্ষাতে 5টা প্রশ্ন লিখতে হয়। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 8, তাই তো? এবার দেখা যায় যে 1 দাগের প্রশ্ন যেটা, সেটাতে অথবা থাকে। 2 দাগের প্রশ্নে কোনো কোনো বছর অথবা থাকে, কোনো কোনো বছর অথবা থাকে না। আবার 3 দাগের প্রশ্নেও ঠিক তাই, কোনো কোনো বছর অথবা থাকে, কোনো কোনো বছর অথবা থাকে না। 4 দাগের প্রশ্নেও তাই, কোনো বছর অথবা থাকে, কোনো বছর অথবা থাকে না। এবার দেখা যায় যে মোট 5টা প্রশ্নের ভেতরে 3টে প্রশ্নে অথবা দিয়ে প্রশ্ন হয়। প্রথমটা বাধ্যতামূলকভাবে থাকে, কিন্তু নিচের কটার কোনো গ্যারান্টি থাকে না। আর অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে, 1 দাগ বাদ দিয়ে সমস্ত প্রশ্নের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো একটা প্রশ্ন একটাই আসবে এবং তোমাকে একটাই লিখতে হবে। মানে বিষয়টা আর একবার একটু বলি। ধরো 1 দাগে 2টো প্রশ্ন দিয়েছে, তার মানে তার থেকে আমি একটা প্রশ্ন লিখতে পারবো। 2 দাগে একটাই প্রশ্ন দিল, তার মানে আমার সেই একটা প্রশ্নই লিখতে হবে। বোঝা গেল কি বললাম? এই ধরনের ক্ষেত্রগুলোকে কন্ট্রোল করার জন্য কিন্তু এই যে চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টার থেকে যে কটা প্রশ্ন আমি তোমাদের সামনে শেয়ার করব, কোনো প্রশ্ন বাদ দেবে না। একদম ঠিক যে কটা প্রশ্ন বলবো সে কটা প্রশ্নই কিন্তু পড়বে। আমি হিসাব করে দেখলাম, সব মিলিয়ে তোমাদের বইয়ের যে 6টা চ্যাপ্টার রয়েছে যেখান থেকে 8 মার্কের প্রশ্ন আসবে, সর্বমোট মিলিয়ে এই 6টা চ্যাপ্টার থেকে তোমাদের হাইয়েস্ট প্রশ্ন সংখ্যা হচ্ছে 12 থেকে 13টি। যে 13টি 14টি প্রশ্ন পড়লে তোমরা তোমাদের পরীক্ষায় এই যে 5টা প্রশ্ন কমন আসবে সেটা তো কমন পাবেই, এবং সাজেশন করতে গিয়ে আমরা বুঝতে পেরেছি যে তোমাদের পরীক্ষার প্রশ্ন এবার কেমন সহজ হতে চলেছে। কি বললাম, বোঝা গেল? আজকের আলোচনায় আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিকভাবে বলে দেবো যে এই অধ্যায় থেকে এই 2টো প্রশ্ন, এবং দেখা গেল সে 2টো প্রশ্নই পরীক্ষাতে এলো, এরকমই বিষয় বা এরকমইভাবে সাজেস্টিভ প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করেছি প্রত্যেকটা অধ্যায় থেকে। এবং আলোচনার মধ্যে এটাও বলে দেবো যে 2024 সালে কোন প্রশ্ন এসেছিল, তাহলে আমাদের পড়তেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। চলো আর সময় নষ্ট না করে আমরা চলে যাই আমাদের মূল আলোচনা প্রসঙ্গে, যেখানে আমরা জানবো একটু ছোট্ট করে সিলেবাস সম্পর্কে আমরা জানবো। তার সঙ্গে আমরা আরও একটা বিষয় যেটা জানবো সেটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো সম্পর্কে জেনে নেব। একটা কথাই বলার, যে কোনো প্রশ্ন বাদ না দিয়ে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করে একদম ফাইনাল পরীক্ষার জন্য রেডি করে রাখো। পয়েন্ট ভিত্তিক লিখবে। 8 মার্কের প্রশ্নের জন্য ন্যূনতম 10 থেকে 12টা পয়েন্টে উত্তর করার চেষ্টা করবে, নম্বর এমনিতেই ভালো উঠবে, এটুকু মাথায় রেখো। চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। আর একবার বলবো, ইতিমধ্যে বিভিন্ন সাজেশন তোমাদের সামনে শেয়ার করেছি, হিস্ট্রি দিয়ে দিয়েছি, বাংলার বিভিন্ন অংশ, বাংলা টোটাল সাজেশন তোমাদের সামনে শেয়ার করেছি। তারা দেখোনি তারা অবশ্যই দেখো। আর এখন দেখে নাও মূল ইম্পর্টেন্ট প্রশ্ন সংকলন অধ্যায় ভিত্তিক। চলো দেখে নেওয়া যাক মূল প্রশ্ন। বন্ধুরা, এবার শুরু করা যাক মূল আলোচনা। তো আমরা এখন যে মুহূর্তে যেটা তোমাদের সামনে আলোচনা করছি, রাষ্ট্রবিজ্ঞানের একদম পুরো অধ্যায়ভিত্তিক ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমেই আমরা আসবো আমাদের একটু ছোট্ট করে প্রশ্ন কাঠামো নিয়ে, বা কোন অধ্যায় থেকে আমাদের কেমন মার্কসের প্রশ্ন আসে সেটা একটু জেনে নেওয়া উচিত আমাদের প্রত্যেকেরই। তো প্রথম যে বিষয় কী রয়েছে দেখো, আমাদের আন্তর্জাতিক সম্পর্ক, এখান থেকে 8 মার্কের প্রশ্ন কিন্তু একটা আসবেই। দ্বিতীয় অধ্যায় আমাদের রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ও আন্তর্জাতিক সম্পর্ক, এটা থেকে শর্ট। পররাষ্ট্রনীতি থেকেও আমাদের পরীক্ষাতে শুধু শর্ট কোশ্চেন আসে, শর্ট অর্থাৎ এমসিকিউ এবং এসএকিউ। সম্মিলিত জাতিপুঞ্জ থেকে শুধুমাত্র শর্ট। কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ থেকে 8 মার্কের প্রশ্ন। সরকারের বিভিন্ন বিভাগ, যেখান থেকে আমাদের 8 মার্কের প্রশ্ন। ভারতের শাসন বিভাগ ও রাজ্যের শাসন বিভাগ, যেখান থেকে আমাদের 8 মার্কের প্রশ্ন। ভারতের আইন বিভাগ ও রাজ্যের আইন বিভাগ, যেখান থেকে আমাদের 8 মার্কের প্রশ্ন। ভারতের বিচার বিভাগ, যেখান থেকে আমাদের 8 মার্কের প্রশ্ন। এবং স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, যেখান থেকে কিন্তু শুধুমাত্র শর্ট আসে। তাহলে আমি তোমাদের বলেছিলাম যে মোট 6টি চ্যাপ্টার থেকে আমাদের 8 মার্কের প্রশ্ন আসে। কোন কোন চ্যাপ্টার? প্রথম চ্যাপ্টার আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিতীয় চ্যাপ্টার কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ, 3 নম্বর চ্যাপ্টার সরকারের বিভিন্ন বিভাগ, তারপরটা হচ্ছে ভারতের শাসন বিভাগ ও রাজ্যের শাসন বিভাগ, তারপরে ভারতের আইন বিভাগ ও রাজ্যের আইন বিভাগ, এবং ভারতের বিচার বিভাগ। এই কটা জায়গা থেকেই কিন্তু আমাদের 8 মার্কের প্রশ্ন আসবে। আমাদের পরীক্ষায় 24টা এমসিকিউ আসে, 16টা এসএকিউ আসে, এবং 5টা 8 মার্কের প্রশ্ন লিখতে হয়। প্রথম প্রশ্নে স্বাভাবিকভাবে অর থাকবে, এটা নিশ্চিত।
2 এর প্রশ্ন অর থাকতেও পারে নাও পারে, যেটা আমি বললাম 2, 3, 4, 5 এক্ষেত্রে কোনো গ্যারান্টি নেই, কিন্তু এক একটাই অর থাকে বাধ্যতামূলক। এক দাগে আমার কথাগুলো বুঝে নেবে, এক দাগে যে প্রশ্নটা আসে সেটা স্বাভাবিকভাবে ফার্স্ট চ্যাপ্টার থেকে, 2 দাগে যে প্রশ্নটা আসে 5 নম্বর চ্যাপ্টার থেকে, 3 দাগে যে প্রশ্নটা আসে সেটা 6 বা 7 নম্বর চ্যাপ্টার থেকে, 4 দাগে যে প্রশ্নটা আসে সেটা 7 বা 8 নম্বর চ্যাপ্টার থেকে, 5 দাগে যে প্রশ্নটা আসে সেটা 8 বা 9 নম্বর চ্যাপ্টার থেকে। হলো, এবার আমরা চলে আসবো আমাদের মূল সাজেশন বা অধ্যায়ভিত্তিক কী কী পড়বো। প্রথম, আন্তর্জাতিক সম্পর্ক, যেখান থেকে 3টে প্রশ্ন দিয়েছি তোমাদের জন্য এবং আশা রাখি এই 3টের মধ্যে 2টো প্রশ্ন পরীক্ষায় পাবে। প্রথম প্রশ্ন, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি সংক্ষেপে আলোচনা করো এবং জাতীয় স্বার্থের প্রকৃতি ব্যাখ্যা করো। এবং তৃতীয় প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এবং এর বিভিন্ন রূপ পর্যালোচনা করো। এবার আসা যাক স্যার এবছর কী প্রশ্ন এসেছিল, কারণ এবছরের প্রশ্নটা আমাদের একটু জানার দরকার। 2024 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের প্রশ্ন এসেছিল আন্তর্জাতিক সম্পর্কে সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্কে বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো, অথবা আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী। মানে এই দুটো প্রশ্ন এসেছিল, এইখান দিয়ে এইটুকু একটা, এর অথবাতে এখান দিয়ে এইটুকু। বোঝা গেল কি বললাম? আর এবার তোমাদের জন্য আমি এই 3টে প্রশ্ন দিলাম। ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদান, জাতীয় স্বার্থের সংজ্ঞা এবং জাতীয় স্বার্থ রক্ষার উপায় আলোচনা করো, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এবং এর বিভিন্ন রূপ পর্যালোচনা করো, বা বিশ্বায়নের রূপ পর্যালোচনা করো, একই রকমভাবে দিতে পারে। তো এই 3টে প্রশ্ন একদম সলিড আকারে পড়ে রাখো। এখান থেকেই আমি আশা রাখছি 2টো প্রশ্ন তোমরা পাবে, একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে, এরকমই কথা। এরপরে আমি চলে যাব আমাদের পঞ্চম অধ্যায়, অর্থাৎ কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ। এই অধ্যায় থেকে এবার যেটা মূল বিষয় তোমাদের বলেই রাখি, যে একটা প্রশ্ন যেটা হলো উদারনীতিবাদ, আমি তোমাদের বলে রাখছি একটা প্রশ্ন পড়লে একটা প্রশ্নই আসবে। তবুও তোমরা এই মার্কসের রাষ্ট্র সম্পর্কিত মতবাদ এই তত্ত্বটা একটু দেখে রেখো, এটুকুই বললাম। আর এই উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো। মনে করো পরীক্ষার প্রশ্নে এসে গেছে, এইভাবে পড়াশোনাটা করো, ঠিক আছে? 2024 সালে কি এসেছিল? 2024 সালে এসেছিল কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব আলোচনা করো অথবা গান্ধীজির সত্যগ্রহ সম্পর্কিত ধারণাটি ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্ন 2024 সালে এসেছিল। তাহলে আমাদের 2025 সালে কোন প্রশ্ন আসছে আমি আবারও বলে দিচ্ছি, উদারনীতিবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসবেই, ধরে নাও। নেক্সট আমরা চলে যাব সরকারের বিভিন্ন রূপ। দেখো এই চ্যাপ্টারটা একটু বেশিই পড়তে হয়, কিছু করার নেই, আবার দেখা যায় যে প্রশ্ন এলো না এই চ্যাপ্টার থেকে, এরকমই একটা ব্যাপার হয়। তবে তোমরা যে 4টে প্রশ্ন দিচ্ছি মিস করবে না, কারণ প্রশ্ন আসলে এই প্রশ্নটার অথবা থাকে না। দেখা গেল যে 4 দাগে এই প্রশ্নটা দিল, একটাই প্রশ্ন দিল, কোনো অথবাই দিল না, তখন আমাদের সমস্যা হয়ে যায়। যে কারণে এই অধ্যায় থেকে যে কটা প্রশ্ন দিচ্ছি, মনে অনেক দুঃখ যন্ত্রণা কষ্ট হবে, তবুও আমি বলবো এই প্রশ্নগুলো রেখে যাও। প্রথম প্রশ্ন, বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝো, বিচার বিভাগের স্বাধীনতা কীভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের অথবা বিচার বিভাগের অথবা আইন বিভাগের কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তিগুলি দাও। 4 নম্বর প্রশ্ন, এক কক্ষ অথবা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তিগুলি দাও। দেখো আমি এখানে 4টে প্রশ্ন দিয়েছি, কিন্তু আমি নিজেও গ্যারান্টিতে বলতে পারবো না যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট, কারণ এই 4টের মধ্যে একটা কোশ্চেন দিতেই পারে, আবার নাও দিতে পারে। আর এই একটা প্রশ্ন নিয়েই সমস্যা, কারণ কি আমি তোমাদের প্রথমেই বলেছি যে কিছু কিছু প্রশ্নে অপশানই দেয় না, মানে জাস্ট একটা দাগ নম্বর দিয়ে একটাই প্রশ্ন, এবার সেই প্রশ্নটা তোমাকে লিখতেই হবে। যে কারণে তোমাদের মনে কষ্ট বা দুঃখ বা যন্ত্রণা হলেও এই সরকারের বিভিন্ন বিভাগ এই পার্ট, অর্থাৎ আমাদের 6ষ্ঠ অধ্যায় থেকে এই 4টে কোশ্চেন তোমাকে রেডি করে পরীক্ষার হলে যেতেই হচ্ছে, মানে একদম কষ্ট করে এটা কাজ করতে হবে। বোঝা গেল? নেক্সট আমরা চলে আসবো তারপরে ভারতের শাসন বিভাগ। যেমন ধরো এখান থেকে আমরা 2টো প্রশ্ন পড়লে আমি জানি যে এই 2টো প্রশ্নের মধ্যে একটা তো আসবেই, এমনকি 2টোও কমন চলে আসতে পারে। এই হলো মূল বিষয়। তো এখান থেকে কী কী পড়তে হবে, অঙ্গরাজ্যে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আর ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা ভালো করে মাথায় রাখবে। এই যে 2টো প্রশ্ন বললাম, এই 2টোর মধ্যে একটা নিশ্চিত পাচ্ছে, এমনকি 2টোও পেতে পারো। 2024 সালে কি প্রশ্ন এসেছিল? 2024 সালে এসেছিল প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী আর রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী। তাহলে 2024 এসেছিল, ঠিক আছে, 2024 এসেছিল প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী আর অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী। তাহলে এবার 2025-এ কী আসবে? মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা আর রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা। একদম পরিষ্কার সাজেশন, পরিষ্কার প্রশ্ন, এর মধ্যেই কমন। নেক্সট আমরা চলে আসবো 8ম অধ্যায়, ভারতের আইন বিভাগ। আইন বিভাগ থেকে 4টে প্রশ্ন দিয়েছি, একটা প্রশ্ন পাবে। প্রথম প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো, অথবা অর্থবিল কাকে বলে, লোকসভায় কীভাবে অর্থবিল পাশ হয়, বা পার্লামেন্টে বিল পাশের পদ্ধতি আলোচনা করো। ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।
পশ্চিমবঙ্গে বিধানসভায় অধ্যক্ষের ভূমিকা পর্যালোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কটা প্রশ্ন বললাম একদম রেডি করে রাখবে। 2024 সালে কি প্রশ্ন এসেছিল? লোকসভায় অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা ভারতের লোকসভা ও রাজ্যসভার শাসনতান্ত্রিক সম্পর্ক। বোঝা গেল কি বললাম? তো যাই হোক, তোমাদের প্রথম যে 3টে প্রশ্ন, অর্থাৎ 1 দাগ 2 দাগ 3 দাগ, আর একটা পশ্চিমবঙ্গের বিধানসভায় অধ্যক্ষ দিয়েছি এই প্রশ্নটা। এই যে পশ্চিমবঙ্গের বিধানসভায় অধ্যক্ষ আসার সম্ভাবনা কম, কারণ লোকসভায় অধ্যক্ষ আগেরবার চলে এসছে, কিন্তু তবুও আমি দিয়ে দিলাম, কারণ প্রশ্ন যদি টার্নিং করে দেয় একবার একটু দেখে রাখবে। কিন্তু প্রথম যে 3টে প্রশ্ন রয়েছে, অর্থাৎ পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি, অর্থ বিল, লোকসভায় কীভাবে অর্থ বিল পাস হয়, পার্লামেন্টে বিল পাশের পদ্ধতি, আর একটা হচ্ছে পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী। এই 3টে প্রশ্ন, অর্থাৎ 1 2 3 দাগের প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই 3টে অবশ্যই পড়বে। ওকে, নেক্সট আমরা চলে আসবো 9ম চ্যাপ্টার, অর্থাৎ আমাদের লাস্ট চ্যাপ্টার, ভারতের বিচার বিভাগ। আগেরবার কি এসেছিল আগে দেখে নিই। আগেরবার এসেছিল হাইকোর্টের গঠন ও কার্যাবলী। তাহলে এবার কি আসবে তোমরা তো বুঝতেই পারছো, এটা তো তোমরাও বুঝতে পারো যারা একটু প্রিপারেশন নিয়েছো, যে এবার কিন্তু সুপ্রিম কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত আর লোক আদালত, এই 3টে প্রশ্ন, অর্থাৎ সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী, ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতের লোক আদালত, এই 3টের মধ্যে একটা পাচ্ছ। তবে বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যটা একটু দেখে রাখবে, চোখের দেখা। কি বললাম, বোঝা গেল? এই হলো আজকে আমাদের অধ্যায় ভিত্তিক সাজেশন, অর্থাৎ এর বাইরে প্রশ্ন আসবে না, এটা নিশ্চিত থাকতে পারো। লাস্ট মিনিট সাজেশন অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবো, যেখানে দেখা গেল 8টা 9টা প্রশ্ন দিলাম, তার ভেতর দিয়ে কমন পাবে। কিন্তু আজকের এই সাজেশন বা প্রশ্ন সংকলন কিন্তু সেই প্রশ্ন সংকলন যারা মানে 100-এ 100 কমন পেতে চায় এবং কোনো রকম টেনশন ছাড়া পরীক্ষার হলে যেতে চাই, শুধুমাত্র তাদের জন্য। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই প্রশ্নগুলো পড়ে রেডি করে ফেলো। ধন্যবাদ।